বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায় পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর আজকে লেকচার নাম্বার 7 বলা যায় লাস্ট ক্লাস। তো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আপেক্ষিক তাপ, আরেকটা লেখা আছে তাপ ধারণ ক্ষমতা। দুইটার মধ্যে খুবই সূক্ষ্ম একটা পার্থক্য, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে আপেক্ষিক তাপ মানে হচ্ছে 1 কেজি, এটা খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপের ক্ষেত্রে হচ্ছে 1 কেজি। 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়ালস টু লেখা যায় কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। এখানে কিউ কি? কিউটা হচ্ছে প্রয়োজনীয় তাপ, যে পরিমাণ তাপের প্রয়োজন। প্রশ্নটা সংজ্ঞাটা কি ছিল? 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, এই কিউটাই হচ্ছে সেই প্রয়োজনীয় তাপ। কিউ হচ্ছে কি? প্রয়োজনীয় তাপ। কি হচ্ছে প্রয়োজনীয় তাপ? এম হচ্ছে বস্তুর ভর। এক্ষেত্রে কত হবে? আপেক্ষিক তাপের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 1 কেজি, আর T2 আর T1 হচ্ছে তাপমাত্রা পার্থক্য কত? 1 কেলভিন। তাই এস ইকুয়ালস টু লেখা যায় কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। এস এর একক কি হবে? আমি এখানে যদি লিখতে চাই যে আপেক্ষিক তাপ এস, এস এর একক কি? উপরে কি? প্রয়োজনীয় তাপ, তাপের একক কি? জুল। আর নিচে কি আছে? বস্তুর ভর, ভরের একক কেজি, আর টেম্পারেচার কত? কেলভিন। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে জুল পার কেজি পার কেলভিন। তার মানে আমরা লিখতে পারি জুল পার কেজি পার কেলভিন। এটা মনে রাখতে হবে। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। আর এরপর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এখানে কি? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর, মানে বস্তুর ওজন, ভর 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি যাই হোক, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। কোনো একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় ওই বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে যে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এস। এম হচ্ছে ওই বস্তুর ভর, এস হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। প্রত্যেকটা বস্তুর নিজস্ব আলাদা আলাদা আপেক্ষিক তাপ থাকে। তাহলে এস হচ্ছে আপেক্ষিক তাপ, এম হচ্ছে বস্তুর ভর। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু কি? এম ইন্টু এস। আর এস কি? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলতে বোঝায় 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই দুইটা টার্ম খুব ভালো করে মনে রাখতে হবে। আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি পদার্থের ক্ষেত্রে, আর তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা, মানে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু এমএস। আচ্ছা, এখন আমরা একটা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে করব ক্যালোরিমিতির মূলনীতি। আচ্ছা, আমরা জানি যখন পানির ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, পানি যদি -4 ডিগ্রি সেলসিয়াস থাকে, তারপর আমি এখান থেকে -4 হইতে পারে, মাইনাস যে কোনো কিছু, -10 হইতে পারে, নো প্রবলেম। এরপর হচ্ছে পানির টেম্পারেচারকে বাড়িয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলাম। এখানে কি ছিল? এটা বরফ ছিল। -10 ডিগ্রি, আমি উদাহরণ দিচ্ছি পানির ক্ষেত্রে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি হয়? বরফ থাকে। কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরফ থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এইখানেও পানিটা কি হবে? এই পানিটাও বরফ। এখানে আমি কি করলাম? টেম্পারেচার বাড়াইলাম, -10 থেকে বাড়াইতে বাড়াইতে 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেলাম, বরফ বরফেই আছে। এরপর যদি আমি এর টেম্পারেচার আরও বাড়াই, তার টেম্পারেচার আর বাড়বে না। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, কিন্তু তাপ দিতে হবে 10 ডিগ্রি, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে তাপ দিতে 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেলাম, এটা বরফ হইল। তারপরে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে সে বরফ থেকে পানিতে পরিণত হবে। এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যখন বরফ থেকে পানিতে পরিণত হয় তখন তাপমাত্রা পরিবর্তন হয় না, টেম্পারেচার বাড়ে না। তাপমাত্রা কি হয় না? তাপমাত্রা টেম্পারেচার স্থির থাকে বলা যায়। এটা আমরা বলতে পারি
টেম্পারেচার তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। বরফ থেকে যখন পানি হবে তখন কি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, পানিতেও কি 0 ডিগ্রি সেলসিয়াস। বলা যায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। এই বরফ থেকে যখন পানি হলো 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ কিছু পরিমাণ তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হয়েছে। এইটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটাকে কি বলা হয়, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। এই সুপ্ত তাপ সে নিয়ে বরফ কি হবে, পানিতে পরিণত হবে, কিন্তু তার টেম্পারেচার বাড়বে না, তাপমাত্রা বাড়বে না। আচ্ছা, এরপর আরও তাপ দিতে থাকলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি একসময় 20, 40, 50 যতটুকু নিয়ে আমরা ততটুকু হবে। ধরে নিলাম সেটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইলো। এখন কি আছে, এটা পানিতেই আছে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতেই পরিণত হইল। এটাকে আমি আরও হিট বা তাপ দিতে থাকলে এটা একসময় কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। এরপরে যদি আরও হিট দিতে থাকি, টেম্পারেচার দিয়ে তাপ দিতে থাকি, তখন সেটা কি হবে, সর্বশেষ সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এটা হয়ে যাবে কি, বাষ্প। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হইল, এর জন্য এই স্টেপের মধ্যকার কিছু পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে। এই যে পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হওয়ার জন্য কিছু পরিমাণ তাপ যে গ্রহণ করলো, সেই তাপকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটাকে কি বলা হয়, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ সে নিয়ে কি হলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হইল। এরপর যদি আমি আরও তাপমাত্রা বাড়াইতে থাকি, এটা আর তাপমাত্রা বাড়বে না, পানির তাপমাত্রা আর বাড়বে না, 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। কারণ কি, তখন পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হইতে থাকবে, আর বাড়বে না, বাড়ার প্রয়োজন নাই। তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। বরফ গলে যখন পানিতে পরিণত হয় তখন তার তাপমাত্রা বাড়ে না, তখন সে কি হয়, প্রয়োজনীয় তাপ নিয়ে, যে তাপটাকে বলা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেই তাপটুকু সে নিয়ে কি হয়ে যায়, বরফ পানিতে পরিণত হয়। তারপর আবার টেম্পারেচার বাড়াইলে তার টেম্পারেচার বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। এরপরে যদি আরও তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা আর না বেড়ে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, যেটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেই তাপ গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এই হচ্ছে বরফ থেকে বাষ্পে পরিণত হওয়ার সার্কেল বা চক্র। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তীতে কিছু ম্যাথ দেখব অন্য ক্লাসে। আচ্ছা, আজকে এখন আমরা লাস্ট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি খুব সহজ জিনিস, দুইটা মূলনীতি আছে। ক্যালোরিমিতির মূলনীতি খুবই সিম্পল। আমরা জানি, আমরা যে কোনো একটা গরম লোহাকে হাত দিয়ে ধরি তাহলে কি হবে, আমাদের হাত গরম হবে, আমাদের হাতটা ঠান্ডা। তো গরম লোহা থেকে কি হচ্ছে, আমাদের হাতে তাপ যাচ্ছে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতির প্রথম মূলনীতিটা হচ্ছে গরম বস্তু থেকে বা উত্তপ্ত বস্তু থেকে, গরম বা উত্তপ্ত বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে বা তার চেয়ে কম গরম বা কম উত্তপ্ত বলা যায়, বা ঠান্ডা বস্তুতে প্রবাহিত হবে। গরম বা উত্তপ্ত বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে প্রবাহিত হবে। এটা খুবই সিম্পল, কমন সেন্স। গরম বস্তু থেকে কি ঠান্ডা বস্তুতে তাপ যাবে, ঠান্ডা থেকে তো আর গরমে তাপ যায় না, তাই না? আচ্ছা, তো প্রথম হচ্ছে গরম বা উত্তপ্ত বস্তু থেকে তাপ কি করবে, ঠান্ডা বস্তুতে যাবে। দ্বিতীয়ত হচ্ছে একটি বস্তু যে পরিমাণ তাপ দিবে অন্যটি সেই পরিমাণ তাপ নিবে। তাপ গ্রহণ
বা বলা যায় তাপ বর্জন। তাপ বর্জন সমান হচ্ছে তাপ গ্রহণ। মানে হচ্ছে গরম বস্তু থেকে যে পরিমাণ তাপ ঠান্ডা বস্তুতে যাবে, ঠান্ডা বস্তু কি করবে, ওই পরিমাণ তাপেই সে গ্রহণ করবে। অর্থাৎ গরম বস্তুটি যে পরিমাণ তাপ বর্জন বা ত্যাগ বলা যায়, বর্জন বা ত্যাগ, উত্তপ্ত বস্তুটি যে পরিমাণ তাপ বর্জন করবে বা ত্যাগ করবে, ঠান্ডা বস্তুটি কী করবে, ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপ বর্জন বা ত্যাগ অবশ্যই কী হবে, তাপ গ্রহণের সমান হবে। এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আমরা এর পরবর্তী ক্লাস থেকে এই অধ্যায়ের সৃজনশীল এবং অন্যান্য ম্যাথ সমাধান করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।